স্বামীজি, আপনি স্বীকার করছেন যে চিরঞ্জীবের হত্যা আপনিই করেছেন? হ্যাঁ, আমি আমার টেলিকাইনেসিস শক্তির দ্বারা ধ্যান কক্ষে আগুন লাগিয়েছি। স্বামীজি, এটা কি বলছেন আপনি? আমি এইমাত্র আদালতে এটা প্রমাণ করলাম যে যেই সময় ওই ধ্যান কক্ষে আগুন লাগে সেই সময় আপনি ওখানে উপস্থিত ছিলেন না। এটা পূর্ণরূপে সত্যি নয়। সত্য তো এটা যে আমি আমার টেলিকাইনেসিসের দ্বারা যা ইচ্ছা করতে পারি। হ্যাঁ, আমার শক্তি আছে। যদি দূরত্ব বেশি হয় তাহলে আমার সমস্ত শক্তিকে একত্র করে প্রয়োগ করতে হয়, যেটা আমার পক্ষে খুব কষ্টদায়ক হয়। আর ওই দিন আমি এটাই করেছিলাম। আমার বিশ্রাম গৃহের পেছনে দাঁড়িয়ে ধ্যান কক্ষের দিকে তাকিয়ে ধ্যান করছিলাম আর আমার সমস্ত শক্তিকে কেন্দ্রীভূত করছিলাম। এরপর যা কিছু হয়েছে তার দায় আমি স্বীকার করছি। আমার পুরোপুরি বিশ্বাস রয়েছে ইওর অনার যে এত দূর থেকে টেলিকিনেসিস সম্ভব নয়। সম্ভব আর অসম্ভবের জ্ঞান আজ পর্যন্ত কে করতে পেরেছে পাঠক বাবু? আমি এখন এই মুহূর্তে সবার সামনে প্রমাণ দিতে পারি, যদি জজ সাহেব আমাকে আজ্ঞা দেন। অনুমতি দিলাম। পাঠক বাবু, আপনার কার্যালয়ের দূরত্ব এখান থেকে 4 কিলোমিটার, আর ওখানে একটা টেলিফোন আছে। আমি আমার বিদ্যা দিয়ে এই জায়গায় দাঁড়িয়ে আমার ধ্যানের দ্বারা ওই টেলিফোন তুলে আপনার সেল ফোনের নাম্বার ডায়াল করব, আর ঠিক 1 মিনিট পরে আপনার কার্যালয় থেকে আপনার ফোন আসবে আপনার মোবাইলে। ইওর অনার, এটা কাকতালীয় ব্যাপারও হতে পারে। বস, মিরাকেল হয়ে গেছে, মিরাকেল। আমি সত্যি বলছি, আমি তোমার নাম্বার ডায়াল করিনি বস। তোমাকে ফোন কলটা আমার ম্যাজিক করেছে। এখন তো আর কারো মনে কোনো প্রশ্নই থাকা উচিত নয় যে আমি হত্যাকারী। ইওর অনার, আমার তো মনে হয় যে এবার সমস্ত গল্প শেষ হয়ে গেছে। যখন আসল অপরাধী নিজের দোষ স্বীকার করে নিয়েছেন, তখন সিদ্ধান্ত শোনাতে কেন দেরি করছেন? হ্যাঁ জজ সাহেব, আপনি যে সাজাই আমাকে দেবেন আমি মাথা পেতে নেব। মিস্টার পাঠক, আর কি বাকি রইল? আর অন্য কেউ খুনি হতেই পারে না, কারণ স্বামী দুর্বান ছাড়া টেলিকাইনেসিসের এত বড় এক্সপার্ট এই শহরে কেন, গোটা দেশেই আর কেউ নেই। হতে পারে যে অন্য কেউ হবে। আপনি কি করে জানলেন? আপনি কি বলতে চাইছেন মিস্টার পাঠক? ইওর অনার, গতকাল আমার সহায়ক যখন ওই আশ্রমে গিয়েছিল ওই ঘরটার পরীক্ষা করতে, তখন ওর উপরেও টেলিকাইনেটিক অ্যাটাক হয়েছিল। সেটা আমিই করেছিলাম জজ সাহেব। কিন্তু আপনি... আগে হ্যাঁ মিস্টার পাঠক, ইনি স্বামী দুর্বাঞ্জ। যখন ইনি আপনার অফিস থেকে এখানে টেলিকাইনেসিসের মাধ্যমে ফোন করতে পারেন, যার দূরত্ব 4 কিলোমিটার, তাহলে ইনি পুলিশ স্টেশন থেকে নিজের আশ্রমে কেন টেলিকাইনেসিস করতে পারেন না, যেটা মাত্র 2-4 কিলোমিটার দূরে? স্বামীজি, একটা প্রশ্ন রয়েছে আপনার কাছে। আপনি কি করে জানতে পারলেন যে আমার সহায়ক ওখানে যাচ্ছেন ওই ধ্যান কক্ষের পরীক্ষা করতে? আপনি তো কারাগারে ছিলেন। স্বামীজি, আপনি এই ব্যাপারটা কি করে জানলেন? আপনাকে কি কেউ আগে থেকে জানিয়েছিল? না জজ সাহেব, আমার এর কোনো প্রয়োজন হয় না। আমি একই জায়গায় দাঁড়িয়ে অন্য জায়গার উপর নজর রাখতে পারি, আর ওখানকার দৃশ্য আমার চোখের সামনে দৃশ্যায়িত হয়।
সম্ভব নয় স্বামীজি, এটা হতেই পারে না। এটা সম্ভব পাঠক বাবু। এটাকেই টেলিকাইনেসিসের শক্তি বলা হয়। ওই রাত্রে এই জেলে বসেই আমি আশ্রমের ধ্যান করছিলাম, আর যখন আমি শ্রবণ আর বরুণকে ধ্যান কক্ষের দিকে যেতে দেখলাম। এই দেখুন, আর যে প্রশ্নের উত্তর জানা বাকি ছিল সেটাও স্বামী দুর্বঞ্জ দিয়ে দিলেন। জজ সাহেব, আমি আদালতে আবেদন জানাচ্ছি, যত শীঘ্র সম্ভব এই কেস সমাপ্ত করুন আর প্লিজ এনাকে শাস্তি দিন। ইওর অনার, আমি এটা স্বীকার করছি যে আমার মক্কেল এই অভিযোগটা নিজের কাঁধে নিয়েছেন, তিনি তো স্বীকার করেছেন। কিন্তু এখনো পর্যন্ত আমার মনে সন্দেহ রয়েছে যে উনি সত্যি কথা বলছেন না। আর যতক্ষণ পর্যন্ত একটুও সন্দেহ যদি থেকে যায় ইওর অনার, আইনের কোন রকম সিদ্ধান্তে পৌঁছানো উচিত হবে না। আমি আদালতের কাছে সময়ের জন্য আবেদন করছি, যাতে স্বামীজির কথাটা আমি যাচাই করতে পারি। এই আদালত মিস্টার পাঠকের কথার সঙ্গে সহমত আছে। আজ আদালতে যে তথ্যই পেশ করা হয়েছে তার সত্যতা বিচার করার পরই আদালত পরবর্তী শুনানিতে তার সিদ্ধান্ত নেবে। টিল দেন দ্য কোর্ট ইজ অ্যাডজার্ন। বস বস কি করছো বস? আমি স্বামীজির মতন ওই টেলিকাইনেসিস দিয়ে এটাকে আমার দিকে টানছিলাম। ব্যাস বস ব্যাস। সমন বি সিরিয়াস। সিরিয়াস? আরে কিসের সিরিয়াস বলুন ভাই, আমরা এই কেসটা হারতে চলেছি, কিচ্ছু বেঁচে নেই কেসে। ওই স্বামীজি বললো না, ও তো নিজেই বললো যে ও খুন করেছে, ব্যাস খতম হয়ে গেল। না শ্রবণ, যদি স্বামীজি হত্যা করে থাকলে আগে থেকেই বলে দিতেন উনি যে উনি হত্যা করেছেন। কিন্তু তখনই কেন, যখন আদালতে সবার এটা মনে হচ্ছিল যে মিসেস কুমারই আসল হত্যাকারী? আমার মনে হচ্ছে যে স্বামীজি মিসেস কুমারকে বাঁচানোর একটা চেষ্টা করছেন। বাট স্যার, স্বামীজি চিরঞ্জীব কুমারের ওয়াইফকে কেন বাঁচাতে চাইবেন? এই প্রশ্নটার উত্তর তো একমাত্র স্বামীজি দিতে পারেন। আমি কাউকে বাঁচানোর চেষ্টা করছি না। চিরঞ্জিতের হত্যাকারী আমি, শুধু আমি। আমাকে বিশ্বাস করুন। এই কথাটা আপনি এতদিন পর কেন বলছেন? কিছু তো লুকোচ্ছেন আপনি। আমি কিচ্ছু লুকোচ্ছি না, আর আদালতে এটা আমি প্রমাণ করে দিয়েছি যে আমি কতটা দূর থেকে আমার টেলিকাইনেসিস প্রয়োগ করতে পারি। আর শুধু আমিই এটা করতে পারি, আর কেউ নয়। তার সঙ্গে এটাও সত্যি স্বামীজি যে যেই ঘরে আগুন লেগেছে সেখানে কেরোসিনের চিহ্ন পাওয়া গিয়েছে। আর আমি জানি যে এটা আপনার কাজ নয়, আর এটা হতে পারে যে আপনি পাঠক বাবু, ক্ষমা করুন। আমি আদালতে সব পরিষ্কার বলে দিয়েছি। এখন এই কেসে আমার আর কোনো লেনদেন নেই। আর এখন পর্যন্ত আপনি আমার যে সেবা করেছেন সেই জন্য আমি আপনার কাছে কৃতজ্ঞ। তারপর কেডি প্যাচ প্যাচানি হয়ে গেল ক্লায়েন্টের সাথে? আমি বলি কি, কেস তোমার হাত থেকে বেরিয়ে গেছে। আমার কেসের চিন্তা আমাকেই করতে দিন। এটা বলুন যে স্বামীজির সঙ্গে দেখা করতে গতকাল কেউ এসেছিল? চিরঞ্জীবী বাবুর স্ত্রী পাখি এসেছিলেন কি? না, ওই স্ত্রী তো আসেনি, অন্য একজন এসেছিল। এই হাবিলদার, হ্যাঁ স্যার। কাল স্বামীজির কাছে যে এসেছিল তার নাম কি ছিল? বিশ্বজিৎ শর্মা, স্বামীজির আশ্রম থেকে এসেছিলেন। আমি একটু বসকে ফোন করে দিই। বস, আমরা এখানে আশ্রমে চলে এসেছি। হ্যাঁ, সেটা করে দিচ্ছি এক্ষুনি। আমি বিশ্বজিতের সঙ্গে সলিড ভাবে কথা বলে খবর নিয়ে তোমাকে ফোন করছি। হ্যাঁ বস। বস, আমরা রোদে ঘুরলে কালো হয়ে যাবো না তো বস? বস টেনশন। আচ্ছা বস, আই লাভ ইউ টু। সাকার 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 সাকার। খচর 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 খচর। বলুন ভাই, খোঁচিও না কিন্তু। সমন, আমি তোকে বলেছিলাম না এই টেলিকাইনেসিস না বাচ্চাদের খেলা নয়। তুমি আমার সঙ্গে বাজি লড়বে 101 টাকার। আমি টেলিকাইনেটিক্স শিখে ছাড়বো, বলো। চল ভাই, ডান। 101 টাকা পাক্কা। আচ্ছা শোন, এখন ভেতরে একটু সামলে। হ্যাঁ, জানিসই তো আগে কি হয়েছিল। হ্যাঁ, সে তো ঠিক আছে, কিন্তু চল। তুমি যখন বিরু বলো আমার খুব ভালো লাগে বলুন ভাই। আপনারা আমার থেকে কি চান? কাল রাত্রে আপনি স্বামীজির সঙ্গে দেখা করতে জেলে গেছিলেন? এমনিই দেখা করতে গেছিলাম, শরীর কেমন আছে জানতে। অন্য কোনো কথা হয়নি? হ্যাঁ, ওই বিশ্বজিৎ, আমি তোমাকে খুব বড় একটা সত্য ঘটনা বলতে যাচ্ছি। সেই সত্য
যেটা আমাকে বিচলিত করে রেখেছে। এটা ভেতরে ভেতরে আমায় কুড়ে খাচ্ছে, যেটা শোনার পর তুমিও আশ্চর্যান্বিত হয়ে যাবে। ওই দিন আমি আমার টেলিকাইনেসিস শক্তি দিয়ে ধ্যান কক্ষে আগুন লাগিয়েছিলাম, যার ফলে চিরঞ্জিত পুড়ে মারা গিয়েছিল। আপনি? কিন্তু কেন গুরুদেব? প্রতিশোধের আগুন। এত বছর পরে যখন আমি চিরঞ্জীবকে দেখলাম, তখন আমার ভেতরে ঘুমিয়ে থাকা প্রতিশোধের বাসনা জেগে উঠল। সেই বাসনাটা এতই প্রবল, যার আগুনটাকে নেভানোর জন্য চিরঞ্জীবকে পুড়িয়ে মারতে হতো। এখন আমার কৃতকর্মের জন্য অনুতাপ হচ্ছে। অনেক বড় পাপ করেছি, হত্যা করেছি আমি, হত্যা। আমি কালই ন্যায়ালয়ে গিয়ে আমার অপরাধ স্বীকার করব। আর গুরুদেব আদালতে সেটাই বলেছেন। সব শেষ হয়ে গেল। হ্যাঁ স্যার, স্বামীজি নিজে বিশ্বজিৎকে বলেছেন। স্যার, আমার তো মনে হয় স্বামীজিই আসল কিলার। স্যার, আমি আরে এটা কি করছে? ভাই, আরে বলুন ভাই, ও তো অংশুমান। আরে মানে স্বামীর থেকে বড় টেলিকাইনেটিক তো এও। কিন্তু আদালতেও বলছিল যে এ টেলিকাইনেসিস শুধু এবিসি জানে, কিন্তু আমরা এখন যা দেখলাম তাতে তো মনে হচ্ছে যে আরে- টেলিকাইনেসিস এক্সপার্ট। আরে এক্সপার্ট নয়, ও আমাদের বোকা বানাচ্ছে। তুমি বুঝতে পারছো কিনা? শ্রমণ, স্বামী দুর্বংশের ঘরে কেউ আছে? চ দেখি তো। ভাই কি লোচা রে লোচা। বলুন ভাই, এটা কে হতে পারে? যেই ছিল পালিয়ে গেছে। এবার তো শুধু সিদ্ধান্ত শোনার অপেক্ষা, ইয়োর অনার। এরকম খুব কম সময় ঘটে যে অপরাধী নিজের দোষ স্বীকার করে। আপনাকে কি বলবো স্বামীজি, আপনি একটা খুব ভালো এক্সাম্পল সেট করলেন। অনার, স্বামীজি তার দোষ স্বীকার তো করেছেন, কিন্তু তার দোষ স্বীকারের কোনো রকম ভিত্তি নেই, কোনো রকম প্রমাণ নেই। এটা তো বেকার তর্ক জুড়লেন মিস্টার পাঠক। এ কেন সকাল সকাল সত্যিকে মিথ্যে প্রমাণ করতে উঠে পড়ে লেগেছেন? ইয়েস মিস্টার পাঠক, স্বামীজি এই আদালতে নিজের অপরাধ স্বীকার করে নিয়েছেন। ওটার ওপর বিচার বিবেচনা করবার পর ওটাকে মিথ্যে মনে করবার কারণ পাচ্ছি না। কারণ রয়েছে ইয়োর অনার। এটা আপনি আবার কোন নতুন গল্প লিখলেন মিস্টার পাঠক? দেখুন, আপনার মক্কেল নিজেই আপনার কথা শুনে হয়রান হয়ে যাচ্ছেন। হয়রান তো আমিও ইয়োর অনার। এমন কিছু তথ্য আমার কাছে এসেছে যেগুলো আমাকে হয়রান করেছে। স্বামীজি, এটা বলুন যে সাবিত্রী নামের মহিলাকে চেনেন আপনি? আপনি জানেন? কে 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 সাবিত্রী? বৃন্দাবনের একজন ধনী পরিবারের মেয়ে, যিনি পরে সাধিকা হয়ে গিয়েছিলেন। পাঠক বাবু, আমি সাবিত্রী নামে কাউকে চিনি না। স্বামীজি, একটু মন দিয়ে ভাবুন, মনে পড়বে হয়তো আপনার। আপনি থেকেছিলেন ওখানে বৃন্দাবনের বৈকুণ্ঠ আশ্রমে, যেখানে আপনার দেখা হয়েছিল সাবিত্রী দেবীর সঙ্গে। ভালোবাসা জেগেছিল আপনার মনে ওনার প্রতি। পাঠক বাবু, আপনি কোন সাহসে আমার সন্ন্যাসী জীবনের ওপর ঘোর অপবাদ দিচ্ছেন? স্বামীজি, উত্তেজিত আপনি কেন হচ্ছেন? এই সমস্ত কথা তো আমি আমার মন থেকে বানিয়ে বলছি না। কিন্তু এসব ইনফরমেশন আপনি কোথা থেকে পেলেন মিস্টার পাঠক? অনার, এই সমস্ত কথাগুলো যেগুলো আমি বললাম, এই সমস্ত কথাগুলোর উল্লেখ এই চিঠির মধ্যে রয়েছে অনার। এই চিঠিটা
সাবিত্রী দেবী স্বামীজিকে লিখেছিলেন সাল 1986-তে, ইয়োর অনার। আর যখন প্রেম ভালোবাসা ছিল স্বামীজির ওই সাবিত্রী দেবীর প্রতি, তখন ওনার ওই প্রেম ভালোবাসার কারণে একটা সন্তান লাভ হয়। এখানে যে বাচ্চার কথা উল্লেখ আছে, ইয়োর অনার, এটা হচ্ছে সেই বালক, স্বামীজি আর সাবিত্রী দেবীর পুত্র। সাবিত্রী দেবী তার অন্তিম লগ্নে এই বাচ্চাটাকে তার বাবার কাছে পাঠিয়েছিল, ইয়োর অনার। তখন ওই বালকের বয়স 4 বছর ছিল। আজকে ওই ছেলেটি যুবক হয়ে গিয়েছে, সে এখন স্বামীজির আশ্রমেই থাকে। কিন্তু সে এটা জানে না, ইয়োর অনার, যে তার গুরুজি তার বাবাও বটে। পাঠক বাবু, আমি আপনার সামনে হাত জোড় করছি, এই রহস্যটা রহস্যই থাক, রহস্যই থাক। আর কিছু বলবেন না দয়া করে। এখন তো আমি এটা বলেই দিয়েছি স্বামীজি। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আপনার কাছে যে আমাকে এই রহস্য থেকে পর্দাটা তুলে ফেলতে হলো, কেননা আমি জানি যে আপনি নির্দোষ। আর এটাও জানি যে আপনি জানেন যে আসল হত্যাকারী কে, আর তাকে বাঁচানোর জন্য চেষ্টা করছেন আপনার নিজের পুত্র অংশুমান। অর্ডার অর্ডার, সাইলেন্স ইন দ্য কোর্ট প্লিজ। আর যেরকমটা এই চিঠির শেষে উল্লেখ রয়েছে, ইয়োর অনার, নিজের অন্তিম মুহূর্তে সাবিত্রী দেবী স্বামীজিকে দিয়ে বলিয়ে নিয়েছিলেন যে আজীবন ওই পুত্রের খেয়াল রাখবেন তিনি, তার উপর কখনো কোনো রকম সমস্যা আসতে দেবেন না। আর স্বামীজি আপনি সেই কথাটাকে পালন করার জন্য, নিজের সন্তানকে বাঁচানোর জন্য এই দোষারোপটা নিজেই নিজের কাঁধে নিচ্ছেন। ভীষণ ইমোশনাল গল্প মিস্টার পাঠক। ইওর অনার, আমি জানি না যে মিস্টার পাঠক যে এই মুহূর্তে স্বামীজির ইন্টারেস্টিং লাভ স্টোরির কথা বললেন তাতে কতটা সত্যি আর কতটা মিথ্যে আছে, আর অংশমান স্বামীজির নিজের ছেলে কি না। কিন্তু একটা কথা আমি জোর দিয়ে বলতে পারি যে চিরঞ্জীবের মার্ডার অংশমান করেনি, সেই খুনি আপনার মক্কেলই মিস্টার পাঠক। কারণ গোটা পৃথিবীতে ইনি ছাড়া এত সূক্ষ্মভাবে টেলিকাইনেসিস আর কেউ করতেই পারেন না। আর যে অংশমানের কথা আমরা বলছি, সে টেলিকাইনেসিসের মাধ্যমে সে আগুন লাগানো তো দূরের কথা, একটা পাতাও সরাতে পারে না, ইওর অনার। ক্ষমা চেয়ে নিচ্ছে মিস দীক্ষিত, এটা ভুল করছেন আপনি। সেটা এই কারণে, ইওর অনার, কেননা যখন আমার সহায়ক আশ্রমে গিয়েছিল তখন ওরা এরকম কিছু দৃশ্য দেখে। অংশমান বাবু, পাঠক বাবু, প্রথমে আমি আমার গুরুদেবের কাছে জানতে চাই যে চিঠিতে লেখা কথাগুলো কি সত্য। গুরুদেব, জবাব দিন গুরুদেব। আমি আপনাকে কিছু জিজ্ঞাসা করছি গুরুদেব, আমি কি আপনার পুত্র? অংশমান বাবু, আমি বুঝতে পারছি যে আপনি এই সময়ে খুবই অপ্রস্তুত অবস্থায় পড়ে গিয়েছেন, কিন্তু আমি আপনাকে মনে করিয়ে দিচ্ছি যে এই সময় আমরা আদালতে দাঁড়িয়ে রয়েছি। খুব কঠিন একটা পরিস্থিতির মধ্যে একজন ব্যক্তির ওপর হত্যার দোষারোপ আনা হয়েছে, যেটা সম্ভবত আমি মনে করি যে উনি এরকমটা করেননি। দয়া করে আপনি এই আমাদের চিন্তা ভাবনাগুলোর ওপর আলোকপাত করুন, আর এটা বলুন যে এই বিষয়গুলো কি সত্যি যে আমার সহায়ক শ্রমণ আর বরুণ আপনাকে ওই ঘরে টেলিকিনেসিস করতে দেখেছিল। এটা সত্য জজ সাহেব, ওটা আমিই ছিলাম। ইওনার বাবার রক্ত ছেলের মধ্যে, একই রকম প্রতিভা দুজনের মধ্যে, বংশানুক্রমিক জ্ঞান। ইওর অনার, আমি এই জিনের থিওরিতে বিশ্বাস করি না। আই এম শিওর অংশমান তার বাবাকে বাঁচানোর জন্য এসব বলছে। না, আমি সত্য বলছি। তাহলে আপনি আগের শুনানিতে মিথ্যে কেন বলেছিলেন যে আপনার গুরুজি, বাবা, যাই হোক না কেন, আপনি ওনার কাছে টেলিকাইনেসিস শিখছেন আর আপনি ওনার মতো কিছুই পারেন না? আমি আমার প্রতিভাকে সবার থেকে লুকিয়ে রেখেছিলাম, কিন্তু যখনই একা থাকতাম গুরুদেবের শেখানো বিদ্যা অনুযায়ী নিরন্তর অভ্যাস করতাম, যেটা কালকে করার সময় আমাকে বরুণ এবং শ্রমণ দেখেছে। কেন কেন আপনি আপনার এই প্রতিভাকে আপনি লুকিয়ে রাখতে চাইছিলেন? কারণ একদিন এই বিদ্যায় আমি পুরোপুরি সক্ষম হয়ে গুরুদেবকে আমি সত্যি অবাক করতে চেয়েছিলাম, যাতে গুরুদেবের আমার উপরে গর্ব হয়। আমি এখনো পর্যন্ত আমার অভ্যেস আর গুরুদেবের আশীর্বাদ নিয়ে যাই জ্ঞান অর্জন করেছি তার একটা ছোট্ট প্রদর্শন আমি করতে চাই এই কক্ষের বাইরে গিয়ে। ইন্সপেক্টর যাদব, আপনি ওনার সঙ্গে যান।
আপনি কাঠগড়ায় আসুন প্লিজ। ইয়নার আদালতে এটা প্রমাণিত হয়ে গিয়েছে যে অংশুমান বাবু টেলিকিনেসিসে একজন পারদর্শী। এটা সম্ভব যে ইনি টেলিকিনেসিসের সাহায্য নিয়ে সেটাকে ব্যবহার করে চিরঞ্জীবকে হত্যা করেছিলেন। না জজ সাহেব, আমি আপনাকে আগেই বলেছি যে আমি ধ্যান কক্ষে আগুন লাগাইনি। আপনি তো তার সঙ্গে সঙ্গে এটাও বলেছিলেন যে আপনি টেলিকিনেসিস জানেন না। সেটা আমি মিথ্যে বলেছিলাম, যেটার কারণ আমি আপনাকে বলেছি। আর আমায় বিশ্বাস করুন, চিরঞ্জীবের মৃত্যুতে আমার কোনো হাত নেই। যদি চিরঞ্জীবের হত্যাতে আপনার কোনো রকম হাত থেকে নাই থাকে, তাহলে আপনার বাবা স্বামী দুর্বংশ আপনাকে বাঁচানোর জন্য পুত্র বাৎসল্যে এসে গিয়ে এই হত্যার অভিযোগটা নিজের কাঁধে নিতেন না কি স্বামীজি? না গুরুদেব, আমি চিরঞ্জীবকে সত্যিই মারিনি, আপনার দিব্যি। তাহলে বিশ্বজিৎ আমাকে কেন বলল? আমি আমার নিজের চোখে দেখেছি যে অংশুমন ধ্যান কক্ষের পেছনে দাঁড়িয়ে টেলিকাইনেসিস করছিল, আর তার কিছুক্ষণ বাদেই ওখানে আগুন জ্বলে ওঠে। হ্যাঁ, আমি সত্যি এরকম দেখেছিলাম। কিন্তু গতকাল যখন আমার সহায়করা আপনাকে গিয়ে কিছু জিজ্ঞাসাবাদ করে, তখন তো আপনি অন্য কথা বলেছিলেন। সে তো গুরুদেব যখন নিজে দোষ স্বীকার করেছেন, আমি সত্যি কথা বলে অংশুমনকে ঝামেলায় ফেলতে চাইনি। আমি চাইনি যে একটা হত্যার জন্য দুজনকে দোষী ভাবা হোক। সেই জন্য আমি আপনার সহকারীকে মিথ্যে বলেছি। ইয়োর অনার, ভীষণ কনফিউশন হচ্ছে, তাই না? মানে কে সত্যি বলছে আর কে মিথ্যে, এটা স্থির করা খুব মুশকিল হয়ে যাচ্ছে। কিন্তু একটা কথা আমি জোর দিয়ে বলতে পারি যে যেই মার্ডার করুক না কেন, টেলিকাইনেসিসের এক্সপার্ট অবশ্যই। প্রশ্ন এখন এটা উঠছে ইওর অনার যে ওই ব্যক্তি ঠিক কে, আর এই বিষয়টা এখনো পর্যন্ত আদালতে পরিষ্কার হয়নি। তাহলে এটা ক্লিয়ার কি করে হবে মিস্টার পাঠক? যখন এই কেসটা সলভের দিকে এগোচ্ছে, কোনো নতুন জিনিস আবার সামনে চলে আসছে, আর আমরা আবার চিন্তায় পড়ে যাচ্ছি। ইওর অনার, আমার এখন মনে হয় যে এই কেসটার বেশ কয়েকটা পর্দা খোলা এখনো বাকি রয়েছে। আমি সত্য পর্যন্ত পৌঁছতেই আদালতের কাছে সময়ের নিবেদন করছি। এই আদালত কাল পর্যন্ত মুলতবি করা হলো। কোর্ট ইজ অ্যাডজার্ন।
জান, আমি জানি এসব তুমিই করছো। এখান থেকে চলুন পিতা, আমি আপনাকে নিতে এসেছি। আমি অন্যদের চোখে ধুলো দিয়ে পালাতে চাই না। আমি তোমার এই টেলিকাইনেসিস বিদ্যায় খুব প্রসন্ন হয়েছি। এই সব আপনার আশীর্বাদ পিতা, কিন্তু বিশ্বাস করুন চিরঞ্জীবের মৃত্যুতে আমার কোনো হাত নেই। হাত তো আমারও ছিল না। তাহলে চিরঞ্জীব মারা গেল কি করে? এইটা ভেবে আমিও তো আশ্চর্য হচ্ছি। আর যেই হোক, আমার কেডি পাঠকের কর্মদক্ষতায় ভরসা আছে। ও খুব তাড়াতাড়ি কোনো না কোনো উপায়ে হত্যাকারীকে খুঁজে বার করবে। কিছু বুঝতে পারছি না আমি, বলুন না কি বলবো আমি আদালতে, কি তথ্য পেশ করব? স্যার, খুনি স্বামী নইলে ওনার ছেলের মধ্যে কেউ একজন, কারণ এই লেভেলের টেলিকাইনেসিস আর কেউ করতে পারে না। স্যার, টেলিকাইনেসিস আমাদের অফিসে? কি বলুন ভাই, দেখিয়ে দিলাম না তোমাকে আমি অফিসে টেলিকানেক্টেড। শ্রমণ, মাইন্ড ব্লোয়িং। কিন্তু এই টেলিকাইনেসিস তুই শিখলি কোত্থেকে? বলুন ভাই, আম খাও না, আটি কেন গুনছো? আর এসব ছাড়ো, ফালতু কথা ছেড়ে 100 টাকা বের করো। চলো চলো, জলদি জলদি। আমি তোকে 1000 টাকা দেবো, কিন্তু আমাকে তুই বল তুই এটা শিখলি কি করে? আমি বলবো, ধরে নিয়েছে বাস। খুঁজে পেয়েছি আমি এই কেসটার মূল। স্যার, আমাকেও বলুন না। বলছি, সবার সামনে আদালতে। ইওর অনার, ইনি শুধু শুধু টাইম পাস করছেন। এনার কিন্তু তো এবার আপনার বিশ্বাস তো হলো না, নাকি না? ইনি এই আপনি সম্ভবত এটা জিজ্ঞেস করতে চাইছেন যে আমি তো একজন লয়ার, তো তাহলে আমি এরকমটা কিভাবে করতে পারি? জিজ্ঞেস করুন না প্লিজ। ইয়েস, ইউ আর আ লয়ার। আপনি এই কি করে? ইওর অনার, এরকমটা তো শুধু আমি নয়, যে কোনো সাধারণ ব্যক্তিই করতে পারেন। এটা আপনি কি করে করলেন মিস্টার পাঠক? ইওর অনার, গতকাল আমার দপ্তরে আমার সহায়ক শ্রবণ এরকমই কিছু করে দেখায়, আর ওর কাজকর্ম দেখে আমার মনে একটা প্রশ্ন জাগে। আপনি যদি অনুমতি দেন তো আমাদের এই যে ভিডিও ফুটেজটা রয়েছে এই কেসের, সেটা আরও একবার আমি এই আদালতে চালাতে চাইব। ইওর অনার, এই দৃশ্যটাকে একটু মন দিয়ে দেখুন। ল্যাম্পটা নড়ার পাশাপাশি জানালায় যে পর্দা লাগানো আছে সেটাও নড়ছে। কিন্তু এটা দিয়ে আপনি কি প্রমাণ করতে চাইছেন? এটা প্রমাণ করতে চাইছি অনার যে আমার সহায়ক শ্রমণ যেটা আমার ওই দপ্তরে করেছিল, আর আমি এইমাত্র আদালতে যেটা দেখালাম, ইওর এটা কোনো রকম টেলিকিনেসিস নয়, বরং সেটা একটা সুতো দিয়ে, যেটা খালি চোখে দেখা যায় না ইওর। শুধুমাত্র স্পর্শ করে জানতে পারা যায় যে এটা রয়েছে। এই ধরনের সুতো ব্যবহার করে ইওর অনার ওই ল্যাম্পটাকে ফেলে দেওয়া হয়েছিল। এটা টেলিকিনেসিস নয়। Order, order, silence in the court, please. আমার কথার তাৎপর্য হলো ইওর অনার যে জানালার বাইরে দিয়ে কোনো ব্যক্তি এই সুতোর সাহায্যে ওই ল্যাম্পটাকে টানে, আর ওই সুতোটা দরজায় লাগানো পর্দার সঙ্গে ঘষা লাগে, যেই কারণে ওই পর্দাটাও নড়ছিল। এটার মানে এই দ্বারা ইওর অনার যে ওই সুতো দিয়ে ল্যাম্পটাকে টানা হচ্ছিল, না টেলিকিনেসিস, যেরকমটা আমি আগে বলেছিলাম। তার মানে আপনি এটা বলতে চাইছেন যে চিরঞ্জীবের মৃত্যু টেলিকাইনেসিসের মাধ্যমে হয়নি? এতক্ষণ পর আপনি বুঝতে পারলেন না? আপনার থিওরি তো খুব ভালো মিস্টার পাঠক,
ঠিক আছে, আপনার এই ল্যাবের থিওরি আমি মেনে নিচ্ছি, কিন্তু আপনি আমাকে একটা কথা বলুন যে দরজা জানলাগুলো আপনি বন্ধ কি করে হলো? সেগুলোকে তো আর সুতো দিয়ে বন্ধ করা যায় না, রাইট? সেটা কিভাবে হলো সেই উত্তরটাও আমি আমার সঙ্গে নিয়ে এসেছি। আসুন এদিকে আসুন, একটু দেখুন, আসুন। এটা এটা আপনি কি করে করলেন মিস্টার পাঠক? ইওর অনার, এটা খুবই সহজভাবে করা হয় এই চুম্বকটা ব্যবহার করে। এখন মিস দীক্ষিতের প্রশ্নের উত্তরে ইওর অনার, যেরকম ভাবে আমি এই চুম্বকটা ব্যবহার করে ওই কলমটাকে সরিয়েছি, ঠিক সেইভাবে ইওর অনার এর থেকে অনেকটাই বড় চুম্বক ব্যবহার করে দরজাগুলো টানা হয়েছিল। আর আমরা জানি যে দরজা আর জানালার ওই লকগুলো ধাতু দিয়ে বানানো হয়ে থাকে, সে কারণে ইওর অনার চুম্বকের সাহায্যে সেগুলোকে ভেতর থেকে বন্ধ করা হয়েছে। এখন এটা পুরোপুরি স্পষ্ট হয়ে গিয়েছে ইওর অনার যে চিরঞ্জীবকে হত্যা টেলিকিনেসিসের সাহায্যে করা হয়নি, বরং এমন কোনো ব্যক্তি করেছেন যার জাদু সম্বন্ধে জ্ঞান রয়েছে ইওর অনার, যার সম্ভবত চিরঞ্জীবের সঙ্গে কোনো রকম ব্যক্তিগত শত্রুতা ছিল, অথবা চিরঞ্জীবের মৃত্যুতে তার কোনো লাভ হতো ইওর অনার। ইওর অনার, আমার সন্দেহ প্রথম থেকে ওনার স্ত্রী পাখি দেবীর দিকে রয়েছে। পাখি দেবী, বলুন এই আদালতকে যে আপনি আপনার স্বামীর সঙ্গে মুম্বাই কেন গিয়েছিলেন, কোনো বিশেষ কারণে? এটা আমার পার্সোনাল ম্যাটার, আর এই ব্যাপারে আমি এখানে কিচ্ছু বলতে চাই না। দেখুন, ব্যক্তিগত বিষয়ে বলে এই অজুহাতটা দিয়ে আপনি বাঁচতে পারবেন না। আপনি আদালতে রয়েছেন, আদালত আপনাকে জিজ্ঞেস করছে যে কেন আপনি সেখানে গিয়েছিলেন, আর আমাদের পুরোপুরি এটা বিশ্বাস রয়েছে যে আপনি টেলিকিনেসিস শিখতে নিশ্চয়ই সেখানে যাননি। সত্যি কথা বলুন মিসেস কুমার, না হলে আপনার এই মৌনতা আপনার বিরুদ্ধে যেতে পারে। জজ সাহেব, আমি এখানে কারোর সাথে দেখা করতে এসেছি। আচ্ছা, কার সঙ্গে দেখা করতে এসেছিলেন? রোহিত আগরওয়ালের সাথে। উনি একজন ফিল্ম ডাইরেক্টর। কেন ওনার সঙ্গে দেখা করতে এসেছিলেন? আসলে আমি একজন অ্যাসপাইরিং ফিল্ম অ্যাক্ট্রেস, আর এই ব্যাপারেই আমি। আচ্ছা 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 আচ্ছা, আপনার মনে অভিনেত্রী হওয়ার একটা ইচ্ছে ছিল, আর সম্ভবত আপনার স্বামী এটা প্রথম থেকে জানতেন না। উনি কি জানতেন এটা? প্রথম দিকে উনি এই ব্যাপারে কিছুই জানতেন না, কিন্তু হ্যাঁ, পরে কথাটা জানতে পারেন। পরে উনি জানতে পেরেছিলেন, আর যখন উনি জানতে পেরেছিলেন যে ওনার স্ত্রী একজন অভিনেত্রী হতে চান, উনি আপনার উপর রেগে যান, আপনার উপর আক্রমণ করেন, আর আপনি আপনার মনে আপনার স্বামীর প্রতি একটা শত্রুতা তৈরি করেন। ইওর অনার, এটা সম্ভব যে একদিন আগেই উনি এই পরিকল্পনাটা করেছিলেন চিরঞ্জীবকে হত্যা করার, কেননা উনি জানতেন যে ঠিক 4টের সময় উনি ওই ধ্যানকক্ষে যাবেন। আর যখনই উনি ওই ধ্যানকক্ষের দিকে গেলেন, উনি নিজের পরিকল্পনাটা বাস্তবায়ন করার চেষ্টা করলেন, আর যেরকমভাবে আগে থেকে তৈরি তিনি করে রেখেছিলেন, সুতো টুতো দিয়ে চুম্বক টুম্বক ইত্যাদি রেখে, সেটাকে উনি কার্যকরী করলেন। দেখুন মিস্টার পাঠক, আমি মানছি যে উনি আমার অভিনয় করাটা পছন্দ করতেন না, কিন্তু তার মানে এই নয় যে আমি ওনাকে খুন করেছি। এরকমটা উনি বলছেন ইওর অনার, কিন্তু মন দেওয়ার বিষয় হলো এটা যে আমরা সবাই জানি যে আগুন লাগার সময় সর্বপ্রথম ইনিই দিয়েছিলেন খবরটা সবাইকে। কিন্তু তার মানে এই নয় যে মিস্টার পাঠক, আগুন আমিই লাগিয়েছি। জজ সাহেব, আপনি নিজেই ভাবুন, এত রাতে আমি কেরোসিন ভরা গ্যালন কোথায় পাবো? আর এত বড় ম্যাগনেট আমি দিল্লি থেকে আমার ব্যাগে ভরে কি করে আনবো, যা দিয়ে মেডিটেশন রুমের দরজা বন্ধ করা যায়? এটা নিশ্চয়ই আশ্রমেরই কোনো লোকের কাজ, যে আমার স্বামীর প্রতি নিজের পুরনো শত্রুতা উসুল করছে। আর তিনি হলেন আপনার মক্কেল মিস্টার পাঠক। ইওর অনার, আমি এটা প্রমাণ করে দিয়েছি আদালতে যে এই হত্যাটা টেলিকিনেসিসের সাহায্যে হয়নি। হ্যাঁ, সেটা হতে পারে যে ইনি নর্মাল ভাবেই। ইওর অনার, অভিযোগ পক্ষের মহোদয়া নিজের কথাকেই খণ্ডন করছেন। প্রথমে উনি বললেন যে এই হত্যাটা টেলিকিনেসিসের সাহায্যে করা হয়েছে, আর এখন উনি বলছেন যে এরকমটা হয়নি, সুতোর ব্যবহার করা হয়েছিল, আর সেটাও গুরুজিই করেছিলেন। কিন্তু চিন্তার বিষয় এটা হলো ইওর অনার, যে ব্যক্তি এতটাই জ্ঞানী, তার সুতো ব্যবহার করার কি দরকার পড়তে পারে? ঠিক আছে, তাহলে আপনিই বলুন যে আপনার মতে খুনি কে? ইওর অনার, আমার সন্দেহ তো এখন বিশ্বজিতের দিকে যাচ্ছে। আপনি যদি বলেন তো ডাকি।
বিশ্বজিৎ বাবু এখনো পর্যন্ত তো এতটুকু জানতে পারা গিয়েছে যে চিরঞ্জীবকে হত্যা অন্যভাবে করা হয়েছে, সুতোর, চুম্বকের এই ধরনের বস্তু ব্যবহার করে, নাকি টেলিকিনেসিসের সাহায্যে। তাহলে আপনি মিথ্যা কথা কেন বললেন যে আপনি অংশুমানকে টেলিকিনেসিসের সাহায্যে ওই ঘরে আগুন লাগাতে দেখেছিলেন? আমার প্রশ্নের উত্তর দিয়ে ফেলুন বিশ্বজিৎ বাবু। কোথাও এরকমটা নয় তো যে ওই ধ্যান কক্ষে আপনি আগুন লাগিয়েছিলেন? আপনি আমার অতীত জেনে নিন, আশ্রমের যাকে ইচ্ছা জিজ্ঞাসা করুন। আমার চিরঞ্জীবের সাথে কোনো শত্রুতা ছিল না। না, চিরঞ্জীবের সঙ্গে আপনার কোনো শত্রুতা ছিল না, তো এটা সম্ভব যে গুরুজির প্রতি আপনার মনে কোনো রকম শত্রুতা ছিল হয়তো, আর আপনি চিরঞ্জীবকে হত্যা করে সেই অভিযোগে গুরুজিকে ফাঁসাতে চাইছিলেন হয়তো, এটাও তো সম্ভবপর নাকি? আসলে অংশুমন গুরুদেবের ছেলে, এটা আমি আগে থেকেই জানতাম। গুরুদেবের কক্ষ পরিষ্কার করার সময় আমি ওই চিঠিটা পড়েছি, আর যখন গুরুদেবের ওপর চিরঞ্জীবের হত্যার আরোপ আসে আর উনি কারাগারে যান, তখন ওনার অনুপস্থিতিতে ওনার ঘনিষ্ঠ শিষ্ট হওয়ার জন্য আশ্রমের সমস্ত দায়িত্ব আমার কাঁধে আসে। গুরুদেবের পদ পেয়ে আমি প্রচুর মান সম্মান পাই, কিন্তু সেটার সঙ্গে আমি এটাও জানতাম যখনই গুরুদেব কারাগার থেকে মুক্ত হবেন আমার এই পদ আর থাকবে না। সেই জন্যে আমি এসে গুরুদেবকে মিথ্যে বলি যে অংশুমণি চিরঞ্জীবের হত্যা করেছে। আমি নিশ্চিত ছিলাম যে এই সত্যটা জেনে নিজের ছেলেকে বাঁচানোর জন্য গুরুদেব সমস্ত দোষ নিজের ঘাড়ে নিয়ে নেবেন, কিন্তু আমি চিরঞ্জীবকে মারিনি। আপনি বিশ্বাস করুন, আশ্রমে সবাই জানে যে আমি 5:30-6টার আগে উঠি না, আর চিরঞ্জীবের হত্যা তো 4:43 হয়েছিল। আর আমার ভালো মতন মনে আছে, ওই সময় আমি আমার কক্ষে ঘুমোচ্ছিলাম, আর তখনই সুকন্যা আমার কাছে আসে। বিশ্বজিৎ বাবু উঠুন, উঠুন, দয়া করে উঠুন। খুব বড় অনর্থ হয়ে গেছে। ওদিকে চিরঞ্জীব বাবুর ঘরে আগুন লেগে গেছে, আর উনি মনে হয় বাঁচবেন না। চলুন। কি? চলো। এবার আপনিই বলুন, আমি হত্যাকারী কি করে হতে পারি? মিস্টার পাঠক, আসল হত্যাকারীর ছবিটা এখনো পরিষ্কার নয়। আগে হ্যাঁ ইওর অনার, আমি আপনার কথার সঙ্গে পুরোপুরি সহমত। এই সময় আমি আদালতের কাছে আরও একবার সময়ের জন্য আবেদন করছি, আর আমি এটা বিশ্বাস করাবো যে পরবর্তী শুনানিতে আমি আসল অপরাধীকে এই আদালতে এনে পেশ করব। স্যার, এখন তো সন্দেহ করার জন্য দুজনই বেঁচে, সুকন্যা আর বিপ্লব। বস 100% এই দুজনের মধ্যে একজন স্বামীজির ঘর থেকে বেরিয়ে এই কাজটা করেছে। হ্যাঁ বস, কারণ ওই আমি তো বিশ্বজিতের সঙ্গে দেখা করে এসেছিলাম। হ্যাঁ, ওখানেই ছিল বিশ্বজিৎ। আর ওই অংশুমান নিজের ঘরে ওই কি বলে ওটাকে, টেলিকানে ওগুলো করছিল। সে যেই হোক না কেন, সে স্বামীজির আলমারি থেকে কিছু চুরি করার চেষ্টা করছিল। চিন্তার বিষয় যে অন্ততপক্ষে ওই আলমারিতে এরকমটা রয়েছেটা কি? কোনো কিছুই লুকোনোর মতো নেই আমার আলমারিতে যেটা চুরি হয়ে যাবে। স্বামীজি, একটু চিন্তা করে বলুন, এটা এরকম কোনো ব্যাপার নয় যে ওখানে মূল্যবান কিছুই রয়েছে, এরকম কোনো বস্তু যার সঙ্গে কোনো ব্যাপার জড়িয়ে রয়েছে, কোনো গুরুত্বপূর্ণ বিষয়? হ্যাঁ, একটা চেক পেয়েছিলাম, সেটা 5 কোটি টাকার ছিল, চিরঞ্জীব দিয়েছিল, যেটা আমি অনাথ আশ্রমের বাচ্চাদের দান করতে চেয়েছিলাম। আর কি? কোনো ব্যক্তির এটা পছন্দের ছিল না। কে ছিল? আমায় বিশ্বাস করুন, আমি গুরুজির ঘরে যাইনি। কিন্তু আমি খবর পেয়েছি যে আপনি ওনার ঘর পরিষ্কার করতেন। হ্যাঁ, পরিষ্কার তো আমি করি, কিন্তু সকালে করি, 24 ঘন্টা নয়। আপনি যখন ওই ঘরে গেছিলেন তখন ওই ঘরের আলমারিটা খোলা ছিল না বন্ধ? তখন তো আলমারি বন্ধ ছিল। আরে পেঁচিয়ে জিলিপি পাকা চরে, ওখানে বলছি দরজাটা খুলেছিল কে? ঠিক বললাম না? বলো, আরে ফোন তো আসবে, তুমি বলো। ইয়েস স্যার।
অনার সবশেষে আসল হত্যাকারীকে আমরা চিনতে পেরে গিয়েছি, বিপ্লব মিশ্র। কিন্তু এনার তো চিরঞ্জীব কুমারের সাথে কোনো শত্রুতা ছিল না। চিরঞ্জীব কুমারের সঙ্গে নয়, স্বামীজির সঙ্গে ছিল ওনার শত্রুতা। ওনার স্বামীজির আশ্রমে যত টাকার চাঁদা উঠত, সেই চাঁদাটা স্বামীজি আশ্রমের পুণ্যের কাজে ব্যবহার করতেন, বাকি টাকা পয়সা দান করে দিতেন। আর এই বিষয়টা নিয়ে বিপ্লব সবসময় খটকার মধ্যে থাকতো। আর তারপর সেই দিন যখন চিরঞ্জীব ওই আশ্রমকে 5 কোটি টাকার অনুদান দিলেন, আমি এই সমস্ত ধনরাশি অনাথ আশ্রমের বাচ্চাদের দান করতে চাই। ক্ষমা করবেন গুরুদেব, কিন্তু আপনি কখনো আমাদের আশ্রম আর আপনার ভক্তদের ব্যাপারে কিছুই ভাবেননি। এমনকি আপনি আমাদের আমার সামনে নিরর্থক কথা বলো না। আমরা সবাই সাধক, আর সাধকদের অর্থ থেকে দূরে থাকা উচিত। আমি এই সমস্ত ধনরাশি বাচ্চাদের কল্যাণ তহবিলে দান করা হবে। আর সেই টাকা পয়সার লোভ ইওর অনার বিপ্লবের মনে গুরুজির বিরুদ্ধে শত্রুতা তৈরি করে। এক মিনিট, আমি এটা জানতে চাই যে আপনার এর ওপর সন্দেহ কি করে হলো? হ্যাঁ, সেটা হলো আমি যখন স্বামীজির সঙ্গে দেখা করতে গিয়েছিলাম, তখন স্বামীজি আমাকে বিপ্লবের বিষয়ে বলেছিলেন, আর এটাও বলেছিলেন যে বিপ্লব এসেছিল একটা চেক নিয়ে স্বাক্ষর করাবার জন্য। আচ্ছা, কত টাকার চেক ছিল স্বামীজি? ওই চেকটা খালি ছিল। আর সেখান থেকে ইওর অনার আমার মনে বিপ্লবের প্রতি একটা সন্দেহ জন্মায়। ইনি ছিলেন যিনি স্বামীজির এই ঘর থেকে লুকিয়ে পালাচ্ছিলেন। এবার বিপ্লববাবু, আপনি পুলিশের সামনে তো দোষ স্বীকার করেই ফেলেছেন। এখন আমাদের মহামান্য বিচারককেও যদি বলে দেন আপনার অপরাধ সম্বন্ধে, তো ব্যাপারটা সহজ হয় আর কি। আমার আসল উদ্দেশ্য ছিল গুরুদেবের ওপর প্রতিশোধ নেওয়া। ওনার ওপর বিরক্ত হয়ে গেছিলাম। এত দান দক্ষিণে এনার এই চ্যারিটি পলিসি, বিরক্ত হয়ে গেছিলাম আমি ওনার ওপর। গুরুদেবের ওপর প্রতিশোধ নেওয়ার সাথে সাথে আমি ওই 5 কোটি টাকাও হাতাতে চেয়েছিলাম, যেটা আমি স্রেফ গুরুদেবকে মারলেই পেতাম না। সেই জন্য আমি একটা ফন্দি আঁটি, চিরঞ্জীবকে পুড়িয়ে মারার হত্যার দায়ে গুরুদেবকে ফাঁসানোর ফন্দি। আমি জানতাম ঠিক ভোর 4টের সময় চিরঞ্জীব ধ্যান কক্ষে আসবেই, সেই জন্য আমি মধ্যরাত্রি থেকেই পরিকল্পনা শুরু করে দিই। প্রথমে মিউজিক সিস্টেম, পাখা আর ল্যাম্পের সাথে একটা সরু সুতো বেঁধে আমি পরিকল্পনা মাফিক সেট করে রাখি। ঠিক সময় চিরঞ্জীব ধ্যান কক্ষতে আসে। তারপরে আগুন, চারিদিকে আগুন। আমি ভালোভাবেই জানতাম ও আগুনে ভয় পেয়ে বাইরে পালাতে যাবে, তাই আমি আগে ভাগেই সেখানে ম্যাগনেটিক ফিল্ড লাগিয়েছিলাম। আর তারপর আমি ওখান থেকে পালিয়ে পেছন দিকে চলে যাই, আর আমি বাইরে থেকে জানলাও বন্ধ করে দিই। স্যার, আমি জানতাম এই পুরো ঘটনাটা সিকিউরিটি ক্যামেরায় রেকর্ড হচ্ছিল, তাই সন্দেহের তীর গুরুদেবের দিকেই যাবে। আপনি ভুলে গেছিলেন বিপ্লববাবু যে সিসিটিভি ক্যামেরা থেকেও বড় একটা ক্যামেরা রয়েছে ওইখানে, ওই ওপরওয়ালার কাছে, যিনি সবকিছু সমস্ত সত্যি রেকর্ড করে রাখেন। আর সময় আসলে সমস্ত সত্যি বাইরেও চলে আসে। দ্য ডিফেন্স রেস্টস ইওর অনার। সমস্ত সাক্ষী এবং প্রমাণের কথা বিচার করে এই আদালত চিরঞ্জীব কুমারের হত্যার জন্য বিপ্লব মিশ্রকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দিচ্ছে, আর স্বামী দুর্বাঞ্জকে নির্দোষী সাব্যস্ত করে সসম্মানে মুক্তি দিচ্ছে। দ্য কেস ইজ ক্লোজড। আরে মিস দীক্ষিত, এরকমটা শুনেছি যে আপনার বাড়িতে একজন 1 বছরের ভাগ্নে রয়েছে আপনার, যে কেডি পাঠকের বড় একজন ফ্যান। অসাধারণ।